লিউকেমিয়ার মধ্যে সবচেয়ে ভালো প্রগনোসিস কোন কোন কন্ডিশন আছে যদি আমরা একটা মানে হিসাব করি, সেখানে ডেফিনেটলি সিএমএল এর নাম অনেক আগে আসবে। বিকজ সিএমএল অ্যাকচুয়ালি মোটা দাগে ট্রিটেবল কন্ডিশন। মোটা দাগে পেশেন্টের এখন আমরা খুব ভালো রেসপন্স পাই বিকজ অফ দ্য নিউয়ার এজেন্টস। এখন আসলে আমরা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, বিশেষ করে ইমাটিনিব, এইটা আসলে যখন আসছে, ইমাটিনিব আসার পরে সিএমএল এর পেশেন্টের যে প্রগনোসিস সেটা আসলে একটা ড্রামাটিক চেঞ্জ হয়েছে। আগে দেখা যায় তো বিফোর ইমাটিনিব বা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর যখন আবিষ্কার হয়েছে তার আগ পর্যন্ত আমাদের সিএমএল এর ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে অ্যাটলিস্ট 10 থেকে আরও একটু বেশি পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা ব্লাস্ট ক্রাইসিস ডেভেলপ করতো এবং সেখান থেকে অনেক পেশেন্টের আসলে সার্ভাইভাল রেট খারাপ ছিল। বাট আফটার ইন্ট্রোডাকশন অফ টাইরোসিন কাইনেজ ইনহিবিটর দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জড। সো ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আজকে আমাদের আলোচনা, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে যে সকল কন্ডিশন অ্যাকচুয়ালি ট্রিটেবল বা যে সকল কন্ডিশনে অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সের একটা অ্যাডভান্সমেন্ট আছে, এই জায়গাগুলোতে আসলে ইন্টারন্যাশনাল লেভেল এক্সামগুলোতে বেশি বেশি কোশ্চেন আসে। ফর এক্সাম্পল এমআরসিপিতে সিএমএল থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। ফ্রিকোয়েন্টলি ইভেন এমআরসিপি পার্ট 1 বা এফসিপিএস পার্ট 1 সব জায়গাতেই এখান থেকে কোশ্চেন আসে। সো দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ফর পোস্ট গ্র্যাজুয়েশন। সো সিএমএল বা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। তাহলে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া এখানে আমরা আসলে কী দেখতেছি যে এটা এক ধরনের মাইলোপ্রলিফারেটিভ স্টেম সেল ডিসঅর্ডার, এবং এখান থেকে আলটিমেটলি আমরা দেখব যে আমাদের মাইলয়েড লিনেজ থেকে যা কিছু আসে সব কিছুরই আমরা আসলে ইনক্রিজড প্রলিফারেশন দেখি। সো আলটিমেটলি আমি এখানে দেখবো যে ডাব্লিউবিসি কাউন্ট বাড়তেছে। ইনফ্যাক্ট অনেক পেশেন্টের ক্ষেত্রে প্লাটিলেট কাউন্টও অনেক বেশি থাকে। থ্রম্বোসাইটোসিস ইজ ভেরি কমন। ইনফ্যাক্ট আমরা যদিও এখানে অ্যানিমিয়া পাই, বাট আমরা যদি পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখি, নিউক্লিয়েটেড রেড সেলও আসলে আমরা বেশ ভালো অ্যামাউন্টে সেখানে দেখতে পাই। সো মোটা দাগে আসলে হেমাটোবয়েটিক লিনেজের মধ্যে আমাদের মাইলয়েড লিনেজের যা কিছু আছে সেটার মোটা দাগে একটা ভালো রকমের প্রলিফারেশনই আমরা আসলে এখানে দেখতে চাই। বাট এটা লিউকেমিয়া যেহেতু বলতেছি, সো সেখানে স্বাভাবিকভাবে ডাব্লিউবিসি কাউন্ট বেশি থাকবে। ডাব্লিউবিসি কাউন্টের মধ্যে কোনটা বেশি থাকবে? এখানে সবচেয়ে বেশি আসলে গ্রানুলোসাইট কাউন্টে আমরা সবচেয়ে বেশি দেখি। গ্রানুলোসাইটের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় নিউট্রোফিল। সো আলটিমেটলি নিউট্রোফিল প্রিডমিনেন্ট এখানে করবে। সো গ্রানুলোসাইটিক সিরিজের যা কিছু আছে তারাই এখানে প্রিডমিনেন্ট, নিউট্রোফিলটাই বেশি থাকে। কিছু কিছু জায়গায় আমরা ব্যাসোফিল কাউন্টও বাড়তে দেখি। সো মোটা দাগে এটা এমন একটা কন্ডিশন যেখানে আমি প্লাটিলেট কাউন্ট অনেক বাড়তে দেখবো, গ্রানুলোসাইট কাউন্ট বাড়তে দেখবো, বিশেষ করে নিউট্রোফিল বা ব্যাসোফিলও বেশি থাকে। সো এটা এরকম একটা কন্ডিশন। সো এখন আমরা এখানে যেটা দেখি যে ম্যাচুরেশন অফ দ্য সেল, যখনই এটা ক্রনিক কন্ডিশনে কিন্তু ম্যাচুরেশনটা আমরা পাই। আমরা যখন অ্যাকিউট লিউকেমিয়ার কথা বলি সেখানে কিন্তু ম্যাচুরেশন পর্যন্ত খুব বেশি একটা যায় না, সেখানে ম্যাচুরেশনটা কম হয়। বাট এইখানে কিন্তু ম্যাচুরেশনটা আমরা পাবো বিকজ এটা ক্রনিক কেস। সাধারণত কোন এজে আমরা দেখি ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াটা? সাধারণত ওল্ড এজেই আমরা বেশি দেখি। হ্যাঁ, আমরা পেশেন্ট 30 থেকে 80 বছর এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি দেখি, বাট মিন বা এভারেজ পিক ইনসিডেন্স হচ্ছে 55 বছর বয়স। সো মোটা দাগে যে কোনো রেসেই এটা হইতে পারে। তবে আমরা এটুকু মাথায় রাখি যে নর্মালি এটা আসলে মিডল থেকে ওল্ড এজ পারসন, তাদের ক্ষেত্রে আমরা আসলে সিএমএলটা নর্মালি আসলে দেখে থাকি। সো সিএমএলের এখানে মূল প্যাথোলজিটা কি? বেসিক প্যাথোলজি হচ্ছে ফিলাডেলফিয়া ক্রোমোজোম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, ফর এমআরসিপি পার্ট 1, ফর এফসিপিএস পার্ট 1, সব জায়গাতে ফিলাডেলফিয়া ক্রোমোজোম থেকে মাল্টিপল টাইমস আমরা প্রিভিয়াসলি কোশ্চেন আসতে দেখি। সো এটা আসলে কি? সো ফিলাডেলফিয়া ক্রোমোজোমের বেসিক জিনিসটা হলো এখানে একটা ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন হয়। কীভাবে ট্রান্সলোকেশন হয়? মনে করি এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 22 আর একটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 9। এখন যেটা হবে যে 22 নাম্বার ক্রোমোজোম থেকে একটা ছোট্ট একটা জিন এটা ট্রান্সলোকেশনে 9 নম্বর ক্রোমোজোমে গিয়ে যুক্ত হলো। তাহলে কী হলো? 22 নম্বর ক্রোমোজোমের একটা অংশ যেহেতু ট্রান্সলোকেশন হয়ে গেছে, এই ক্রোমোজোমের একটা অংশ একটু ছোট হয়ে গেছে আর এই ক্রোমোজোমের একটা অংশ একটু বড় হয়ে গেছে। তাহলে এখন এই যে 22 নম্বর ক্রোমোজোম, এখান থেকে একটা জিন যে 9th ক্রোমোজোমের এখানে এসে যুক্ত হলো, তো ওইখানেও তো একটা জিন ছিল, নতুন আরেকটা জিন সেখানে অ্যাড হলো। তাহলে এখন যেটা তৈরি হলো এটার নাম হচ্ছে একটা ফিউশন জিন। এটার নাম হলো একটা ফিউশন জিন, যে এখান থেকে একটা জিন এখানে ট্রান্সলোকেটেড হয়ে এখানে আসছে। সো আগে ছিল শুধুমাত্র একটা জিন, এখন তার সাথে নতুন আরেকটা জিন এখানে এসে যুক্ত হয়েছে, দুইটা মিলে একত্রিত হয়ে একটা ফিউশন হলো, যেটাকে আমি বলছি ফিউশন জিন। এখন কাহিনী হলো এই যে ফিউশন জিন, এই ফিউশন জিন থেকে যেই প্রোটিনটা আলটিমেটলি কোড হচ্ছে বা যে প্রোটিন এটার কারণে তৈরি হচ্ছে, সেই প্রোটিনটার টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি আছে। এই টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকার কারণে, সেইটার কারণেই আমরা এখানে এই প্রোলিফারেশনের ঘটনাটা আসলে ঘটতে দেখি। তাহলে এখানে মূল প্যাথোলজিটা এইটুকু।
সো এটাকে এখন ব্যাখ্যা করা হচ্ছে যে তাহলে ফিলাডেলফিয়া ক্রোমোজোম হচ্ছে ক্রোমোজোম নাম্বার 22। এইটা কীরকম ক্রোমোজোম, একটু শর্টেনিং হয়ে গেছে। কেন শর্টেনিং হয়েছে? বিকজ অফ দ্য ট্রান্সফার অফ দ্য জিন। সো এখানে একটা রিসিপ্রোকাল ট্রান্সলোকেশন হচ্ছে বিটুইন ক্রোমোজোম 9। সো কী হচ্ছে আমাদের ক্রোমোজোম 22 যেটা, সেখানে আমাদের BCR বা ব্রেক পয়েন্ট ক্লাস্টার রিজিয়ন, তাই না? BCR ব্রেক পয়েন্ট ক্লাস্টার রিজিয়ন, এই ফ্র্যাগমেন্টটা মুভ করে 9th ক্রোমোজোমের সাথে জয়েন করছে। 9th ক্রোমোজোমের সাথে যেখানে জয়েন করছে সেখানে যেই জিনটা ছিল সেটা হচ্ছে ABL অনকোজিন। তাহলে দুইটা যখন মিক্স হলো, মিক্স হয়ে যেটা তৈরি হলো সেটা হচ্ছে BCR ABL ফিউশন জিন। এখন এই BCR ABL ফিউশন জিন, সেই জিনটা কি একটা প্রোটিন তৈরি করতেছিল, তাহলে এটা একটা প্রোটিন তৈরি করে যেটা বৈশিষ্ট্য হচ্ছে 210 কিলো ডালটন প্রোটিন। এটার বৈশিষ্ট্য কি? তার একটা টায়ারোসিন কাইনেজ অ্যাক্টিভিটি আছে এবং এইটা একটা অনকোজিনের মতো পারফর্ম করতে থাকে। সো সেইখান থেকে আলটিমেটলি আমি সেলুলার প্রলিফারেশন, ডিফারেন্সিয়েশন, সার্ভাইভাল, এইগুলো আমরা আসলে হইতে দেখি। সো দিস ইজ দ্য মেইন প্যাথোলজি। এখন এই যে টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটিটা সে আসলে শো করে, সেইখান থেকে এত কিছু। সো আমি এইটার এগেনস্টে আসলে ট্রিটমেন্ট দিই। সো এখন টাইরোসিন কাইনেজ ইনহিবিটর চলে আসছে, TKI। সো TKI চলে এসে এটা খুবই ইফেক্টিভ ট্রিটমেন্ট চলে আসছে এবং এই জন্যই এখন যারা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর পায় সেখানে আমরা খুব বেটার রেসপন্স আসলে শো করি। সো দিস ইজ হোয়াই ফিলাডেলফিয়া ক্রোমোজোম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি যে সকল পেশেন্টের ক্ষেত্রে CML আছে এবং সেখানে আমরা ফিলাডেলফিয়া ক্রোমোজোমকে ডিটেক্ট করতে পারছি, সেখানে অ্যাকচুয়ালি পেশেন্টের প্রগনোসিস ভালো। তার মানে এখানে একটা কথা বললাম যে যেখানে ডিটেক্ট করতে পারছি, তার মানে এরকম আরও কিছু কন্ডিশন আছে যেখানে CML আসলে আছে কিন্তু সেখানে আমরা ফিলাডেলফিয়া ক্রোমোজোমকে ডিটেক্ট করতে পারি নাই। তাহলে সেটাও কিন্তু হইতে পারে যে আসলে CML হয়ে বসে আছে কিন্তু ফিলাডেলফিয়া ক্রোমোজোম আমরা ক্রোমোজোমাল অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করতে পারি নাই। যদি এরকম হয় যে সেটাকে আইডেন্টিফাই করতে পারি নাই, সেখানে আমরা এই জিন প্রোডাক্ট যেটা BCR ABL জিন প্রোডাক্ট, সেটাকে আমরা মলিকুলার টেকনিকের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। অনেক সময় PCR কনসিডার করা হয়। তো সেইখানেও আমাদের সেটা ডায়াগনোসিস হতে পারে। তাহলে ফিলাডেলফিয়া ক্রোমোজোম আমরা সবসময় এটাকে পাবো এরকম নাও হইতে পারে। সেই ক্ষেত্রে প্রগনোসিস একটু খারাপের দিকে যায় রিলেটিভলি, বাট সেখানেও আইডেন্টিফাই করার উপায় হচ্ছে BCR ABL জিন প্রোডাক্ট, যদি আমরা PCR মেথডের মাধ্যমে যদি সেটাকে আইডেন্টিফাই করতে পারি, সেটা একটা ব্যাপার। তাহলে এখন যদি কোনো একটা পেশেন্টের CML হয়, সেখানে ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে আমাদের 3টা ফেজ আমরা পাই। একটা হচ্ছে ক্রনিক ফেজ, একটা হচ্ছে অ্যাক্সেলারেটেড ফেজ, একটা হচ্ছে ব্লাস্ট ক্রাইসিস। সো ক্রনিক ফেজটা তো বেসিক, এখানে পেশেন্টের ট্রিটমেন্টের রেসপন্স খুবই ভালো থাকে এবং এই ক্রনিক ফেজটা মানে ফ্রম দ্য অনসেট অফ দ্য কন্ডিশন 3 থেকে 5 বছর পর্যন্ত লাস্ট করে এবং এই মোমেন্টে যদি টাইরোসিন কাইনেজ ইনহিবিটর দেওয়া হয়, পেশেন্টের এক্সেলেন্ট রেসপন্স আমরা আসলে পাই। সো যেখানে এক্সেলেন্ট রেসপন্স হইলো সেখানে পেশেন্ট মোটা থাকে, ভালোই থাকে। সো এইটা হচ্ছে ক্রনিক ফেজ। এর পাশাপাশি এটার থেকে আরেকটু ডিজিজ প্রোগ্রেশন যদি হয় তখন আমরা অ্যাক্সেলারেটেড ফেজটা পাই। এখন অ্যাক্সেলারেটেড ফেজ যদি ডেভেলপ করে যায় সেইখানে ডিজিজ কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট। সেখানে টাইরোসিন কাইনেজ ইনহিবিটরও আমরা দিই, বাট সেখানে সেকেন্ড লাইন এজেন্ট দিতে হয়। ফার্স্ট লাইন এজেন্টে সেখানে খুব বেশি অনেক সময় কম্বিনেশন কেমোথেরাপি কনসিডার করতে হয়। আর একটা হচ্ছে ব্লাস্ট ক্রাইসিস। সহজ কথা হলো CML এটা একটা অ্যাকিউট লিউকেমিয়াতে মানে কনফার্ম হয়েছে। আগে CML ছিল, সেইটা পরে ট্রান্সফরমেশনে একটা অ্যাকিউট লিউকেমিয়া হয়ে গেছে। তাহলে ইন হুইচ দিস ডিজিজ ট্রান্সফর্ম ইন্টু অ্যান অ্যাকিউট লিউকেমিয়া। তাহলে ছিল CML, সেইখান থেকে একটা অ্যাকিউট লিউকেমিয়া ডেভেলপ করছে। এখন অ্যাকিউট লিউকেমিয়া কি মাইলোব্লাস্টিকও হইতে পারে, লিম্ফোব্লাস্টিকও হইতে পারে, অর্থাৎ এখান থেকে AMLও হইতে পারে, ALLও হইতে পারে, যে কোনোটাই এখান থেকে হইতে পারে। এবং যখন এই ব্লাস্ট ক্রাইসিস হলো এবং সেটা অ্যাকিউট একটা লিউকেমিয়াতে কনভার্ট করলো, সেইখানে কিন্তু ট্রিটমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট। সো এটা রিলেটিভলি রিফ্র্যাক্টরি টু ট্রিটমেন্ট। এখানে ট্রিটমেন্ট দেওয়ার যতই চেষ্টা করি খুব বেশি একটা ইম্প্রুভমেন্ট আসলে হয় না। সো এইটা আসলে খুব ডিফিকাল্ট। এখন নর্মালি CML এর পেশেন্ট যারা মারা যায়, মোস্ট অফ দ্য কেস আসলে দেখা যাচ্ছে ব্লাস্ট ক্রাইসিস থেকেই আসলে পেশেন্ট মারা যায়। সো ব্লাস্ট ক্রাইসিসটা তাহলে আমাদের এখানে বেশি খারাপ। সো এখন এইটা আসলে কোন মোমেন্টে হচ্ছে ব্লাস্ট ক্রাইসিস, এটা সবসময় আসলে প্রেডিক্ট করা যায় না। বাট আমাদের যে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর যে থেরাপি, এটা নিয়ে আসার পরে ব্লাস্ট ক্রাইসিস অনেক কমে গেছে। দেখা যাচ্ছে বিফোর দিস থেরাপি আগে 10% পেশেন্ট ব্লাস্ট ক্রাইসিসে ট্রান্সফর্ম করতো, কিন্তু এখন সেটা মানে হাফ থেকে 2.5% পার ইয়ারে চলে আসছে। সো সিগনিফিক্যান্টলি এটা ড্রপ করছে উইথ টাইরোসিন কাইনেজ ইনহিবিটর থেরাপি। সো এইটা আমাদের এখানে সিগনিফিকেন্স। তাহলে প্রশ্ন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার কী? সো পেশেন্ট আমাদের কাছে আসে কীভাবে? সো নর্মালি পেশেন্টের একটা অ্যানিমিয়া থাকে, অ্যানিমিয়ার জন্য লিথার্জি থাকে। সো এখানে পেশেন্টের অ্যানিমিয়াটা হচ্ছে আমরা দেখি যে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া আমরা আসলে দেখব। এর পাশাপাশি পেশেন্টের যেহেতু একটা লিউকিমিয়া, ওভারঅল তার ওয়েট লস থাকে।
আর পেশেন্টের এখানে আমরা অর্গানোমেগালি দেখি, কী ধরনের অর্গানোমেগালি দেখি, স্প্লেনোমেগালিটা 90% টাইমস প্রেজেন্ট এবং 10% টাইম ম্যাসিভ স্প্লেনোমেগালি, হ্যাঁ, সেটা কোস্টাল মার্জিন থেকে 15 সেন্টিমিটার নিচেও আসে। তাহলে সিএমএল এর ক্ষেত্রে একটা ম্যাসিভ স্প্লেনোমেগালি পাচ্ছি, 50% টাইম সেখানে আমরা হেপাটোমেগালি পাই। কোথায় গেল হেপাটোমেগালি? আচ্ছা, ফ্রিকশন রাব, আচ্ছা এই যে হেপাটোমেগালি। সো 50% টাইমস আমরা হেপাটোমেগালি পাই। তাহলে স্প্লেনোমেগালি পাচ্ছি, হেপাটোমেগালি পাচ্ছি। আর লিম্ফ্যাডেনোপ্যাথি এখানে খুব একটা কমনলি আমরা আসলে দেখি না। আর কী প্রেজেন্টেশন থাকে? এখন যে কোনো একটা লিউকেমিয়া যেখানে সেল টার্ন ওভার খুব বেশি, লিউকেমিয়াতে সেল টার্ন ওভার বেশি, বিশেষ করে কেন আরবিসি বলি, ডাব্লিউবিসি বলি, প্লাটিলেট বলি, কারোরই কিন্তু মানে লাইফ স্প্যান খুব বেশি না। সো যেখানেই আমার একটা লিউকেমিয়া হচ্ছে সেইখানে এই ম্যালিগন্যান্ট সেলগুলার লাইফ স্প্যান তো খুব বেশি না। সো এরা খুব দ্রুত ব্রেকডাউন হয়। সো যেখানে সেল টার্ন ওভার খুব বেশি, ইন্ট্রাসেলুলার কন্টেন্ট যেখানে প্লাজমাতে ফ্রিকোয়েন্টলি চলে আসতেছে, এইরকম জায়গাতে গাউট হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। সো সিএমএল এর পেশেন্টের এখানেও সেল টার্ন ওভার খুব বেশি হওয়ার কারণে সেখানে গাউট হয়। এর বাইরে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট থাকে, এক্সেসিভ সোয়েটিং থাকতে পারে, এগুলো আসলে থাকতে পারে। বাট অর্গানোমেগালির মধ্যে স্প্লেনোমেগালি পাচ্ছে 90% টাইম, হেপাটোমেগালি পাচ্ছে 50% টাইম। আর একটা ফ্রিকশন রাব থাকতে পারে, স্প্লেনিক ইনফ্রাকশন যদি হয় সেখানে থাকতে পারে। তাহলে এবার ইনভেস্টিগেশনে কী করবো? প্রথমে একটা সিবিসি করি। সিবিসি বা এফবিসি একই কথা। এফবিসি মানে ফুল ব্লাড কাউন্ট, সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট। ইউকেতে ওরা আসলে এফবিসি বলে। সো এখানে আমরা নর্মাল একটা নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া পাবো। ডাব্লিউবিসি কাউন্ট ভ্যারিয়েবল, 10,000 থেকে 1 লাখ হইতে পারে। এখানে তো আমি 1 লাখ কীভাবে বললাম? 10 × 10⁹ পার লিটার ইজ ইকুয়াল টু 10,000 পার কিউবিক মিলিমিটার। আমরা তো কিউবিক মিলিমিটার হিসাব করে আমি সেটা সাপেক্ষে বললাম। তাহলে 10,000 থেকে 6 লাখ থাকতে পারে। এবং 1/3 পেশেন্টের ক্ষেত্রে প্লাটিলেট কাউন্ট খুবই হাই। বেসিক্যালি প্লাটিলেট কাউন্ট সবসময় হাই পাবো এক্সেপ্ট ব্লাস্ট ক্রাইসিস। ব্লাস্ট ক্রাইসিসে প্লাটিলেট কাউন্ট কম বা নর্মাল থাকতে পারে, কিন্তু ক্রনিক ফেজ, অ্যাক্সেলারেটেড ফেজ, এই দুই জায়গাতেই মোস্ট অফ দ্য টাইম প্লাটিলেট কাউন্ট আসলে আমরা বেশ ভালোই পাই। সামটাইমস এটা 2 লাখের উপরে, মানে 2 লাখ বলছে কেন, সামটাইমস এটা দেখা যাচ্ছে 20 লাখের উপরে চলে যাইতে পারে। সো প্লাটিলেট কাউন্ট খুবই বেশি থাকে। এর পাশাপাশি আমরা যদি ব্লাড ফিল্ম করি, অর্থাৎ পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখি, সেখানে আমরা কী পাচ্ছি? সেখানে আমরা গ্রানুলোসাইট প্রিকারসার পাই, বিভিন্ন ধাপের গ্রানুলোসাইট প্রিকারসার, যেমন মায়োলোব্লাস্ট পাইতে পারি, ম্যাচিওর নিউট্রোফিল পাইতে পারি, এর মাঝে যা আছে সেগুলোও পাইতে পারি। এখন এইটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, এটা তো ডাব্লিউবিসি লিনেজ, এটা তো আমার মাইলয়েড লিনেজের আমার সেল প্রলিফারেশন হচ্ছে। কোনটা সবচেয়ে প্রিডমিনেন্ট হচ্ছে নিউট্রোফিল আর মায়োলোসাইট, এদেরকেই পেরিফেরাল ব্লাড ফিল্মে সবচেয়ে প্রিডমিনেন্টলি আমরা পাই। এখন মায়োলোব্লাস্ট নর্মালি 10%-এর কম থাকবে। হ্যাঁ, টোটাল যত ডাব্লিউবিসি আছে, এই টোটাল ডাব্লিউবিসির মধ্যে মায়োলোসাইট লেস দ্যান 10% হওয়ার কথা। এর পাশাপাশি যেহেতু আমি বলেছি গ্রানুলোসাইট কাউন্ট বাড়বে, সো বেসোফিল, ইউসিনোফিল এরাও তো একটু অ্যাবসোলিউট ইনক্রিজ তো হবে, এটা খুব স্বাভাবিক। তাহলে এইগুলো আমরা পাচ্ছি। এর পাশাপাশি নিউক্লিয়েটেড রেড সেল আর কমন, যেটা আমি একদম শুরুর দিকে বলেছিলাম যে আমাদের মায়োলয়েড লিনেজে যা কিছু আছে সব কিছুই টু সাম এক্সটেন্ট আসলে এখানে আমরা বেড়ে যেতে দেখব। তাহলে এইটা গেল বেসিক কথা। এখন যদি ক্রনিক ফেজ থেকে এটা আরও এক্সটেন্ড করে, প্রোগ্রেস করে অ্যাক্সেলারেটেড ফেজে চলে আসে, সেটাকে বুঝবো কীভাবে? সো সেইখানে দেখা যাচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্মে প্রাইমেটিভ সেলগুলো আরও বেড়ে যাচ্ছে। প্রাইমেটিভ সেল বলতে আমাদের ডাব্লিউবিসির যে প্রিকারসারগুলো ছিল, সেই প্রিকারসার সেলগুলো আমরা আরও বেশি পাবো। দেখা যাচ্ছে যে মায়োলোব্লাস্ট বা মেটামায়োলোসাইট এইগুলো আস্তে আস্তে আরও সার্কুলেশন আসা শুরু করবে। তাহলে প্রাইমেটিভ সেলগুলো ইনক্রিজ করবে। কখন আমরা ব্লাস্ট ট্রান্সফরমেশন বলতেছি? সো ব্লাস্ট ট্রান্সফরমেশন আমরা তখন বলতেছি যখন আমরা দেখি যে সার্কুলেটিং ব্লাস্ট অনেক বেশি বেড়ে যায়। বেসিক্যালি সার্কুলেটিং ব্লাস্ট সেল যদি 10%-এর উপরে যায়, 10 থেকে 20%-এর উপরে যায়, তখনই আমরা আসলে ব্লাস্ট ফরমেশনের কথাটা কনসিডার করি। নর্মালি 20%-এর উপরেই আমরা আসলে দেখি, 10% থেকে 20% এর উপরে যদি চলে যায়, তখনই আসলে ব্লাস্ট ট্রান্সফরমেশনের কথাটা আসলে আসে। এখন এই জায়গাতে দেখা যাচ্ছে যে ক্রনিক অ্যান্ড অ্যাক্সিলারেটেড ফেজ, সেইখানে প্লাটিলেট কাউন্ট বেশি থাকলেও ব্লাস্ট ট্রান্সফরমেশন যখন হয় সেখানে প্লাটিলেট কাউন্ট আসলে ড্রামাটিক্যালি ফল করে, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে ব্যাসোফিল কাউন্ট, সেইটা ডিজিজ যত প্রোগ্রেস করবে তত বাড়তে থাকবে। তাহলে আমাদের একটা সিএমএল-এর ক্ষেত্রে কন্ডিশন কোন দিকে যাচ্ছে সেগুলো কিন্তু আমরা এগুলো দেখেও বুঝতে পারি যে ব্যাসোফিল কাউন্ট যদি বাড়তে থাকে সময়ের সাথে সাথে, তার মানে বুঝবো ডিজিজ প্রোগ্রেশন হচ্ছে। যদি প্লাটিলেট কাউন্ট হঠাৎ করে ড্রপ করে, তাহলে বুঝবো যে এটা ব্লাস্ট ক্রাইসিসের দিকে চলে যাচ্ছে। এই ইনফরমেশনগুলো থেকে বেস করেই পরীক্ষায় প্রশ্ন আসে। এসবিএতে কোশ্চেন চলে আসবে, এমসিকিউতে কোশ্চেন চলে আসবে, এমআরসিপিতেও কোশ্চেন আসে।
তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে সিবিসি বলছি, পেরিফেরাল ব্লাড ফিল্মের কথা বলছি। আর একটা ইনভেস্টিগেশন আমরা করবো, আমরা বোন ম্যারো স্টাডি করব। বোন ম্যারো স্টাডি করতে পারি। বোন ম্যারো স্টাডি করলে আমাদের কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস হয়ে যাবে। সো এখানে সেলুলার মরফোলজিগুলো আমরা দেখব। এর বাইরে আমরা আর কী কী করতে পারি, ফিলাডেলফিয়া ক্রোমোজোমকে আইডেন্টিফাই করতে হবে, সেই জন্য আমরা ক্রোমোজোম অ্যানালাইসিস করবো। তাহলে ফিলাডেলফিয়া ক্রোমোজোমকে অ্যানালাইসিস হয়ে গেল। আবার একটু আগে বলেছিলাম যে কিছু কিছু জায়গায় তো ফিলাডেলফিয়া ক্রোমোজোমকে আইডেন্টিফাই করা যায় না, সম্ভব হয় না, ঠিক আছে। সিএমএল আছে কিন্তু ফিলাডেলফিয়া ক্রোমোজোম আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। সেখানে কি করব, এই যে বিসিআর এবিএল জিন ফিউশন হয়ে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছিল, সেই টাইরোসিন কাইনেজ যে প্রোডাক্টটা তৈরি হয়েছিল সেটাকে ডেমনস্ট্রেট করা দরকার। সো সেটাকে আমরা কীভাবে করতে পারি, উইথ আরএনএ অ্যানালাইসিস। তাহলে আমরা যদি আরএনএ অ্যানালাইসিস করি সেখান থেকে হইতে পারে। এর বাইরে আর কিছু নর্মাল টেস্ট আমরা করতে পারি, এলডিএইচ লেভেল দেখতে পারি। যে কোনো জায়গায় সেল টার্নওভার বেশি থাকলে এলডিএইচ বেশি থাকবে, সেল টার্নওভার বেশি থাকলে ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকবে। সো এইগুলো আমরা এখানে বেশি পাবো। সো এবার আসি ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টের এখানে আমাদের তিনটা ফেজের ম্যানেজমেন্টগুলো কি। সো প্রথমে আসি ক্রনিক ফেজ। তাহলে ক্রনিক ফেজের আমাদের বেসিক ম্যানেজমেন্ট হচ্ছে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর। সো আমাদের 5টা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর আছে সিএমএল ম্যানেজমেন্টে। তাহলে টাইরোসিন কাইনেজ ইনহিবিটরগুলো কারা, তাহলে ফার্স্ট লাইন আছে, সেকেন্ড লাইন আছে। ফার্স্ট লাইন কারা, ইমাটিনিব, নিলোটিনিব, ডাসাটিনিব, 3টা নামই জানতে হবে। 3টা নাম থেকেই কোশ্চেন আসে, হ্যাঁ, এমআরসিবিতে ইমাটিনিব অ্যান্ড ডাসাটিনিব থেকে কোশ্চেন আসে। সেকেন্ড লাইন এজেন্ট হিসেবেও এরাই ইউজ হচ্ছে, ইমাটিনিব, নিলোটিনিব, ডাসাটিনিব এগুলো আছে। বাট এর পাশাপাশি এক্সট্রা অ্যাড হচ্ছে 2টা, বসুটিনিব, পনাটিনিব। এই পনাটিনিব নামটা আমরা একটু খেয়াল রাখি, একটা পার্টিকুলার কন্ডিশনে পনাটিনিবই দিতে হয়, ওখানে অন্য কিছু দিলে কাজ হয় না। সো পনাটিনিবটা আমরা একটু মাথায় রাখবো। এটা আসলে বেসিক কথা কি, যে কিছু কিছু জায়গায় বিসিআর এবিএল জিন ফিউশন যেটা, সেখানেও মিউটেশন হয়। ওখানে মিউটেশন হলে ইমাটিনিব, নিলোটিনিব এগুলো খুব বেশি একটা ফাংশন করতে পারে না, সেখানে পনাটিনিব দিতে হয়। সো এটা হচ্ছে টাইরোসিন কাইনেজ ইনহিবিটরে এই 5টা ড্রাগ আমাদের আসলে অ্যাভেলেবল। আর এখানে আউটকাম কি, মোটা দাগে 90% পেশেন্ট কমপ্লিট সাইটোজেনিক রেসপন্স অ্যাচিভ করে, এবং সবচেয়ে বেটার রেসপন্স আসে নিলোটিনিব অ্যান্ড ডাসাটিনিব এই 2টার সাথে, এবং এখানে পেশেন্টের মিডিয়ান সার্ভাইভাল রেট অনেক ভালো। তাহলে আমাদের এজেন্ট কী কী সেটা আমরা জানলাম। তাহলে এই টাইরোসিন কাইনেজ ইনহিবিটরের বৈশিষ্ট্য কী, এই যে বিসিআর এবিএল টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি যেটা আসলে হচ্ছিল সেটাকেই আমি আসলে ইনহিবিট করতে চাই। সো সেখানে ইমাটিনিব, নিলোটিনিব, ডাসাটিনিব এগুলো আমাদের ফার্স্ট লাইন থেরাপি। 3টা ড্রাগের নামই জানতে হবে, যেটা ফার্স্ট লাইন, বাকিগুলো হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। এখন নর্মালি আমরা দিচ্ছি কীভাবে, সো 3 থেকে 6 মাস আমরা যদি পেশেন্টকে দিই সেখানে কমপ্লিট সাইটোজেনিক রেসপন্স হয়। এখন কমপ্লিট সাইটোজেনিক রেসপন্স কথাটার অর্থ কী, কমপ্লিট সাইটোজেনিক রেসপন্স কথাটার অর্থ হচ্ছে ফিলাডেলফিয়া ক্রোমোজোম পুরোপুরিভাবেই ডিসঅ্যাপিয়ার করে যাবে। তাহলে আমি ফিলাডেলফিয়া ক্রোমোজোম তখন আর অ্যানালাইসিস করে আর পাবো না, ক্রোমোজোম অ্যানালাইসিস করলে ফিলাডেলফিয়া ক্রোমোজোম ক্যান নট বি ডিস্টিংগুইশড। তাহলে সেটা এখন ডিসঅ্যাপিয়ার করতেছে, সেটাকে বলা হচ্ছে কমপ্লিট সাইটোজেনিক রেসপন্স। নর্মালি 3 থেকে 6 মাস যদি পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিই সেখানে আসলে পেশেন্ট ইমপ্রুভমেন্ট করে থাকে। সো 90% অফ দ্য টাইম এই ঘটনাটা ঘটে। এখন পেশেন্টকে যখন আমরা ট্রিটমেন্ট দিচ্ছি পেশেন্টকে মনিটরিং করতে হয়। সো আমরা 3 মাস পর পরে পেশেন্টকে মনিটরিং করি, আমরা পিসিআর করি, হ্যাঁ, আমরা এই যে বিসিআর এবিএল এমআরএনএ ট্রান্সক্রিপ্ট এটাকে আইডেন্টিফাই করার জন্য পিসিআর করি। সো পিসিআরটা আমরা দেখব। আমাদের এখানে টার্গেট কি ট্রিটমেন্টের, এখানে আমাদের টার্গেট হচ্ছে বিসিআর এবিএল যে ট্রান্সক্রিপ্ট এইটা যেন 3 থেকে 5 লগ বেসলাইন থেকে নিচে নেমে আসে। সো MR3 থেকে MR5 এর রেসপন্সের মধ্যে যেন থাকে, বা আর এর নিচে যদি নেমে আসে সেটাই আমাদের টার্গেট। সো মলিকুলার রেসপন্স আমরা আসলে দেখা যাচ্ছে পাই পেশেন্টের ক্ষেত্রে। সো আপ টু 50% অফ দ্য পেশেন্ট সেখানে আমরা কমপ্লিট বা মেজর মলিকুলার রেসপন্স আসলে পাই যদি টাইরোসিন কাইনেজ ইনহিবিটর থেরাপি দিই। আর এর বাইরে দেখা যাচ্ছে যদি এরকম হইল না, এর থেকে কম রেসপন্স হচ্ছে বা রেসপন্স ফেইল করতেছে, সেখানে আমাদেরকে সেকেন্ড লাইন থেরাপিতে সুইচ করতে হয় বা অন্য ফার্স্ট লাইন এজেন্টগুলোকে সুইচ করতে হয়। সাপোজ ইমাটিনিব দিচ্ছিলাম, এখন আমাকে ডাসাটিনিবে শিফট করতে হবে। সো ওরকম জায়গায় আমরা হচ্ছে ট্রিটমেন্টের এখানে ড্রাগ সুইচ করি। সো সাম পেশেন্টসের ক্ষেত্রে এমন হইতে পারে যে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর এখানে কিছু মিউটেশন হচ্ছে, বিশেষ করে একটা আমাদের T315L মিউটেশন। এই মিউটেশনের ঝামেলা হচ্ছে এখানে রেজিস্ট্যান্সটা বেশি। সো আমরা নর্মালি যেই টাইরোসিন কাইনেজ ইনহিবিটর ইউজ করি সেটা এখানে আর রেসপন্স করতে পারে না। সো সেটার সলিউশন হচ্ছে 3rd জেনারেশন টাইরোসিন কাইনেজ ইনহিবিটর পনাটিনিব, যেটা একটু আগে বললাম। সো এই পনাটিনিব হচ্ছে আমাদের 3rd জেনারেশন টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, যেটা এই পার্টিকুলার মিউটেশন থাকলে সেইখানে এটা রেসপন্স করে। সো ওইটা এইখানে ইফেক্টিভ, ওই জায়গাটাতে আমাদের এটা দিতে হবে, আদারওয়াইজ আমাদের ডাসাটিনিব উইল ওয়ার্ক ভেরি ওয়েল। এখন এখানে আমরা স্টেম সেল ট্রান্সপ্লান্ট করবো কিনা, সো যেইখানে আমাদের টাইরোসিন কাইনেজ ইনহিবিটর থেরাপি কমপ্লিটলি ফেইল করছে সেইখানে আমাদেরকে হেমাটোপয়েটিক স্টেম সেল
আমরা ট্রান্সপ্লান্টের কথা কনসিডার করব। আচ্ছা, তাহলে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর আমাদের মেইন ট্রিটমেন্ট ফেল করলে আমরা স্টেম সেল ট্রান্সপ্লান্ট করব। এর বাইরে আর কী কী ট্রিটমেন্ট আছে? এখন আমরা যদি প্যালিয়েটিভ সিচুয়েশন কনসিডার করি, ফর প্যালিয়েশন হাইড্রোক্সিকার্বামাইড ক্যান বি গিভেন। আর একটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি আমরা ইন্টারফেরন ইউজ করতে পারি। তাহলে ডিউরিং প্রেগনেন্সি বা যারা প্রেগনেন্সির প্ল্যানিং করতেছে সেখানে আমরা ইন্টারফেরন ইউজ করতে পারি। তাহলে এইগুলা যা বললাম সব হচ্ছে ক্রনিক ফেজের ট্রিটমেন্ট। এবার আসি অ্যাক্সেলারেটেড ফেজ অ্যান্ড ব্লাস্ট ক্রাইসিস। এখন প্রথম কথা হচ্ছে এই দুইটা জায়গায় ট্রিটমেন্ট আসলে ডিফিকাল্ট। এই দুটো জায়গাতে ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। এখন নর্মালি যদি অ্যাক্সেলারেটেড ফেজ থাকে, আমরা আসলে দেখা যাচ্ছে এইসব জায়গাতে নিলোটিনিব বা ডাসাটিনিব দিয়েই শুরু করি। বাট যেই মোমেন্টে ব্লাস্ট ট্রান্সফরমেশন হচ্ছে সেখানে আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে ব্লাস্ট সেলটা কোন রকম, এটা কি লিম্ফোব্লাস্টিক নাকি মায়োলোব্লাস্টিক ট্রান্সফরমেশন, কোন ধরনের ট্রান্সফরমেশন হলো। সো সেইটাকে তখন সেখানে আইডেন্টিফাই করতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে কোন জায়গাতে আমাদের রেসপন্স ভালো আসে। দেখা যাচ্ছে যে লিম্ফোব্লাস্টিক রেসপন্স মানে লিম্ফোব্লাস্টিক ব্লাস্ট ট্রান্সফরমেশন যদি হয় সেখানে আমরা একটু বেটার মানে রেসপন্স পাই আদার দ্যান মায়োলোব্লাস্টিক যদি আমাদের ট্রান্সফরমেশন হয় সেখানে একটু খারাপ রেসপন্স আসে। সো এইরকম জায়গাতে দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা দিলে সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন টাইরোসিন কাইনেজ ইনহিবিটর আমরা দিতে পারি, যেমন ডাসাটিনিব হচ্ছে সেকেন্ড জেনারেশন, তারপরে হচ্ছে আমাদের পনাটিনিব থার্ড জেনারেশন, এইগুলাকে দিতে পারি। এর সাথে সাথে আমরা হয়তো বা কেমোথেরাপি এক্সট্রা আরও অ্যাড করতে পারি, আদার কম্বিনেশন থেরাপি হয়তো বা সেখানে আমরা অ্যাড করতে পারি। এর বাইরে যে সকল পেশেন্ট ফিট তাদের ক্ষেত্রে আমরা ট্রান্সপ্লান্ট কনসিডার করতে পারি। যারা ফিট ইয়াং পেশেন্ট তাদের ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট আমরা কনসিডার করতে পারি। আরেকটা জিনিস হাইড্রোক্সিকার্বামাইড, এটা আসলে সিঙ্গেল এজেন্ট হিসেবে ইফেক্টিভ হইতে পারে। লো ডোজ সাইটারাবিন ক্যান অলসো বি ইউজড ইন প্যালিয়েটিভলি ইন ওল্ডার পেশেন্ট। তাহলে ওল্ডার পেশেন্টে ফর প্যালিয়েশন আমরা সাইটারাবিন, হাইড্রোক্সিকার্বামাইড এগুলোকে আমরা আসলে কনসিডার করতে পারি। সো এই হচ্ছে মোটা দাগে আমাদের সিএমএল নিয়ে আলোচনা। সিএমএল আমি বলবো যে এমআরসিবি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এফসিবিএস পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, পার্ট 1 পরীক্ষার জন্য। এখান থেকে মেইনলি কোশ্চেন আসে হচ্ছে 3টা ফেজ আসে, 3টা ফেজ দিয়ে জানতে চাওয়া হয়, ট্রিটমেন্ট নিয়ে জানতে চাওয়া হয়, আর এখানে যে আমি কী কী অর্গানোমেগালি পাচ্ছি সেটা নিয়ে জানতে চাওয়া হয়। আর ফিলাডেলফিয়া ক্রোমোজোম থেকে কোশ্চেন আসে, কোন কোন জায়গায় ট্রান্সলোকেশন হচ্ছে, ক্রোমোজোম 22 আর ক্রোমোজোম 9 এখানে ট্রান্সলোকেশনটা হচ্ছে। মোটা দাগে আসলে কোশ্চেনগুলো এখান থেকেই হয়। সো এই ছিল মোটা দাগে সিএমএল নিয়ে আলোচনা। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে সিএলএল নিয়ে কথা বলবো।